কোনো জায়গাকে কিন্তু শুধু তার রাজনীতি দিয়ে চেনা যায় না, তাই না? তাকে চিনতে হলে বুঝতে হয় তার মানুষজনকে, তার মাটির টানকে, আর সেই ডেটাকে, যা আসলে তাদেরই গল্প বলে। তো চলুন আজ আমরা আলিপুরদুয়ারের গভীরে ডুব দিই, দেখব কিভাবে ডেটা মানে তথ্য একটা ভালো শাসনের রূপরেখা তৈরি করতে পারে। উত্তরবঙ্গ নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। কিন্তু জানেন, এখানকার চ্যালেঞ্জগুলো ঠিক ততটাই গভীর। এখানকার রাজনীতিক স্রোতটাও বলা যায় এখানকার নদীর মতোই গভীর আর আনপ্রেডিক্টেবল। যেখানে প্রতি বর্ষায় নদী পার ভাঙে, ঠিক সেখানেই নির্বাচনের মানুষের রায়ও কিন্তু এদিক ওদিক হয়। তো চলুন খবরের কাগজের হেডলাইনের বাইরে গিয়ে আসল আলিপুরদুয়ারকে চেনার চেষ্টা করি। এখানকার মাটি, মানুষ আর তাদের আশা আকাঙ্ক্ষা সবকিছু মিলিয়েই আমাদের আজকের এই বিশ্লেষণ। এখানকার সমাজটা জানেন অনেকগুলো সম্প্রদায়ের বুননে তৈরি। মানে ডেটা যদি দেখি তাহলে দেখব প্রায় ৮০% হিন্দু আর ৯% মতো মুসলিম জনগোষ্ঠী। আর যদি জাতিগতভাবে দেখি তাহলে প্রায় ৩০% তপশিলি জাতি, যাদের মধ্যে রাজবংশীরাই প্রধান। আর আছেন প্রায় ২৫% তপশিলি উপজাতি, যাদের বেশিরভাগই চা বাগানের আদিবাসী। গোর্খা সম্প্রদায়ও একটা গুরুত্বপূর্ণ অংশ। এই যে এত বৈচিত্র্য, এটাই কিন্তু আলিপুরদুয়ারের আসল শক্তি, আসল পরিচয়। ভৌগোলিকভাবে আলিপুরদুয়ারকে দুটো আলাদা ভাগে ভাগ করা যায়। একদিকে হল ডুয়ার্সের পাহাড়তলি এলাকা, মানে চা বাগান আর জঙ্গলে ঘেরা, আর অন্যদিকে রয়েছে দক্ষিণের কৃষিপ্রধান সমভূমি। খুব স্বাভাবিকভাবেই এখানকার মানুষের জীবন আর জীবিকা দুটোই কিন্তু এই মাটির সাথেই বাঁধা। মানে ধরুন চা বাগানের মরশুমি কাজ থেকে শুরু করে সমতলের চাষবাস সবকিছু। কিন্তু এই সুন্দর ছবিটার পেছনে লুকিয়ে আছে উন্নয়নের একটা বিরাট ফাঁক। দেখুন, ৩১ আর ৩৪ নম্বর জাতীয় সড়কের যা অবস্থা বলার মতো নয়। তোর্ষা আর কালজানি নদীর বন্যা তো প্রতি বছরের ঘটনা। নদীবাঁধগুলো অপর্যাপ্ত, আর সবচেয়ে বড় সমস্যা, তরুণদের হাতে কাজ নেই। এই সমস্যাগুলোই এখানকার মানুষের রোজকার সঙ্গী হয়ে উঠেছে। আর প্রতিশ্রুতি, সে তো বারবার ভেঙেছে। আচ্ছা, এবার একটু রাজনীতির দিকে নজর দেওয়া যাক। মাত্র ৫ বছরে এখানকার ভোটের ছবিটা যেভাবে বদলে গেছে, তাকে রাজনৈতিক ভূমিকম্প ছাড়া আর কিছুই বলা যায় না। এই যে এত বড় একটা পরিবর্তন, এটা কিন্তু আমাদের একটু তলিয়ে দেখতেই হবে। চলুন সরাসরি সংখ্যাগুলোই দেখি। ২০১৬ বিধানসভা নির্বাচনে তৃণমূল পেয়েছিল প্রায় ৪৪% ভোট, আর কংগ্রেস পেয়েছিল ৩৮%। বিজেপি তখন ছিল মাত্র ১০%। এবার ভাবুন ৫ বছর পর ২০২১-এ এসে কি হল। ছবিটা পুরো উল্টে গেল। বিজেপি এক লাফে পৌঁছে গেল ৪৮%, আর কংগ্রেস সোজা নেমে এলো মাত্র ৭%। এটা যে কত বড় একটা বদল তা আশা করি বোঝা যাচ্ছে। এই চার্টটা একবার দেখুন। বিজেপির ভোট বেড়েছে প্রায় ৩৮%। এটা কিন্তু সাধারণ কোনো পছন্দের বদল নয়, এটাকে বলে রাজনৈতিক ঝড়। আর কংগ্রেসের ভোট কমেছে প্রায় ৩১%। মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কংগ্রেসের ভোট ব্যাংকের একটা বড় অংশ সোজা বিজেপির দিকে চলে গেছে। তৃণমূলের ভোট অবশ্য সামান্যই কমেছে। আসল কথা হলো, এই যে এত বড় একটা ভোট সুইং, এটা একটা গভীর অসন্তোষের দিকেই আঙুল তুলছে। এর সাথে আরও একটা বিষয় আছে যা নির্বাচনের প্রক্রিয়ার উপর মানুষের ভরসা কমিয়ে দেয়। ২০২১-এর নির্বাচনে ভোট গোনার সময় ৩,৫১৫টা ব্যালেটের একটা গরমিল পাওয়া গিয়েছিল, যেটা অডিটের জন্য পাঠানো হয়। এই ঘটনাটা কিন্তু সিস্টেমের ভেতরের সমস্যা আর মানুষের আস্থার অভাবটাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। তো এই যে বিশ্বাসের ফাটল, এর কারণটা কি? চলুন এবার একটু গভীরে গিয়ে দেখি। বর্তমান বিধায়কের কাজের একটা ব্যবচ্ছেদ করা যাক। বোঝার চেষ্টা করি সিস্টেমটা ঠিক কোথায় মানুষের জন্য কাজ করতে পারল না। দেখুন, বর্তমান বিধায়ক সুমন কাঞ্জিলালের প্রোফাইলটা বেশ ইন্টারেস্টিং। একদিকে যেমন একটা বড় জাতীয় দলের সমর্থন আছে, তেমনি রাজবংশী পরিচয়টাও তার একটা বড় শক্তি। কিন্তু অন্যদিকে তার বারবার দলবদলের ইতিহাস, দলের ভেতরের ঝামেলা, আর তার ওপর তার বিরুদ্ধে ১২টা ফৌজদারি মামলাও কিন্তু ঝুলে আছে। এই সবকিছু মিলিয়ে মানুষের আস্থা অনেকটাই কমে গেছে। ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে তিনি যেন একদিকে দলের শক্তি আর অন্যদিকে নিজের ব্যক্তিগত রেকর্ডের ভাঙনের মাঝে আটকে পড়েছেন। আর ডেটার ভিত্তিতে যদি তার কাজের মূল্যায়ন করি, তাহলে ছবিটা কিন্তু বেশ হতাশাজনক।
জনকল্যাণের কাজের স্কোর বেশ কম, পরিকাঠামো সেখানেও একই অবস্থা, আর বিশ্বাসযোগ্যতা সেটা তো প্রায় তলানিতে। এই স্কোর কার্ডটাই বলে দিচ্ছে যে একজন জনপ্রতিনিধির যে মূল দায়িত্বগুলো থাকে সেগুলো পালনে তিনি একরকম ব্যর্থই হয়েছেন। আসলে কি বলুন তো, গণতন্ত্রের সবচেয়ে বড় আইন হল নাগরিকের সম্মান। যখন মানুষ আর তার প্রতিনিধির মধ্যে কথা বলাই বন্ধ হয়ে যায়, যখন বিশ্বাসটাই হারিয়ে যায়, তখন কিন্তু এই গণতন্ত্রের মূল ভিত্তিটাই নড়ে যায়। একজন দায়িত্বশীল আর বিশ্বাসযোগ্য নেতা ছাড়া এই সম্মানটা টিকিয়ে রাখা প্রায় অসম্ভব। তো একজন ব্যক্তির ব্যর্থতার কথা তো আমরা দেখলাম, কিন্তু এটা তো শুধু একটা প্রতিচ্ছবি। আসল কারণটা লুকিয়ে আছে মানুষের সম্মিলিত ক্ষোভের মধ্যে। চলুন এবার সেই ক্ষোভের কারণগুলোই খুঁজে বের করি, যেখান থেকে এই রাজনৈতিক ভূমিকম্পের শুরু। আমাদের বিশ্লেষণ বলছে মানুষের এই বিরাট ক্ষোভের পেছনে মূলত 6টা কারণ কাজ করছে। 1. কাটমানি সংস্কৃতি নিয়ে তীব্র রাগ। 2. শিক্ষক নিয়োগ দুর্নীতি। 3. ভোটের পরে হিংসার ভয়। 4. অনুপ্রবেশ আর সিএএ নিয়ে দুশ্চিন্তা। 5. বেকারত্ব। আর 6. সংখ্যালঘু তোষণের অভিযোগ। এই 6টা বিষয় মিলেই কিন্তু শাসক বিরোধী হাওয়াকে এত জোরালো করে তুলেছে। সাধারণ মানুষের মুখে একটাই কথা, সব কিছুতেই কাটমানি দিতে হয়। যে লোকটা রাস্তায় পেঁয়াজ বেছে সংসার চালায়, তার থেকেও টাকা চায়। এটাকে শাসন বলে না, এটাকে বলে তোলাবাজি। এই একটা কথাই বুঝিয়ে দেয় দুর্নীতি যন্ত্রণাটা ঠিক কতটা গভীরে পৌঁছেছে। কিংবা ধরুন শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যে পরিবারগুলোর স্বপ্ন ভেঙেছে তাদের কথা। একজন বাবা বলছেন, আমার ছেলেটা কত বছর ধরে পড়াশোনা করল, কিন্তু ওর পরীক্ষার রেজাল্টটা ওর ভবিষ্যতের ডেথ ওয়ারেন্ট হয়ে গেল। পুরো সিস্টেমটা ওর সব আশা চুরি করে নিল। এই কষ্টটা তো শুধু একটা পরিবারের নয়, এটা হাজার হাজার পরিবারের যন্ত্রণা। বেশ, সমস্যার কথা তো অনেক হলো, এবার সমাধানের দিকে এগোনো যাক, তাই না? চলুন দেখি ডেটার ওপর ভিত্তি করে কী ধরনের সুস্পষ্ট আর বাস্তবসম্মত পরিকল্পনা করা যেতে পারে। আমরা এখানে 4টে খুব সুনির্দিষ্ট প্রকল্প, মানে কনক্রিট প্রকল্পের প্রস্তাব রাখছি, যেগুলো এখানকার মূল সমস্যাগুলো সমাধান করতে পারে। 1 নম্বর, কালজানি নদী বাঁধ বরাবর একটা রাস্তা তৈরি করা, যাতে বন্যাও আটকানো যায় আর যোগাযোগও বাড়ে। 2. 31টি জাতীয় সড়কের সংস্কার, যাতে ব্যবসা বাণিজ্য আর যাতায়াত দুটোই সহজ আর নিরাপদ হয়। 3. চা বলয়ে একটা অ্যাগ্রো পার্ক তৈরি করা, যাতে স্থানীয়দের জন্য কাজের সুযোগ তৈরি হয়। আর 4. সরকারি পরিষেবাগুলো যাতে আরও দ্রুত মানুষের কাছে পৌঁছায়, তার জন্য ওয়েলফেয়ার অ্যাক্সেলারেটর তৈরি করা। আর হ্যাঁ, এগুলো কিন্তু শুধু মুখের কথা বা রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এটা একটা সম্পূর্ণ ইঞ্জিনিয়ারিং প্ল্যান। আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা প্রকল্পের আনুমানিক খরচ কত, কাজ শেষ করতে কতদিন সময় লাগবে, আর এর থেকে মানুষের কী লাভ হবে সবকিছুর একটা বিস্তারিত হিসেব দেওয়া আছে। যেমন ধরুন, কালজানি বাঁধের রাস্তার জন্য প্রায় 150 কোটি টাকা, জাতীয় সড়কের জন্য 100 কোটি, আর অ্যাগ্রো পার্কের জন্য 50 কোটি। প্রত্যেকটা কাজই একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। তবে হ্যাঁ, এই ধরনের কোনো পরিকল্পনাকে সফল করতে হলে মানুষের সঙ্গে একটা নতুন সম্পর্ক তৈরি করতেই হবে। আর এই যুগে সেই সম্পর্কের ভিত হল ভরসা আর ব্যক্তিগত তথ্যের গোপনীয়তাকে সম্মান করা। মানুষের কোনো ডেটা ব্যবহার করার আগে অবশ্যই তার সম্মতি নিতে হবে, এবং যে কাজের জন্য নেওয়া হচ্ছে শুধু সেটুকুর জন্যই ব্যবহার করতে হবে। আমাদের দেশের আইনও কিন্তু এটাই বলে। এটাই একটা অধিকার ভিত্তিক গণতন্ত্রের নিয়ম। তাহলে দেখুন, আমরা শুরু করেছিলাম মানুষের সমস্যা বিশ্লেষণ দিয়ে, আর সেখান থেকে এসে পৌঁছলাম একটা কার্যকর সমাধানের রূপরেখায়। ডেটা থেকে জনাদেশ বা মানুষের রায় পাওয়ার পথটা কিন্তু এটাই, যে পথের নেতৃত্ব গড়ে ওঠে মানুষকে কেন্দ্র করে। এখন আসল প্রশ্নটা হল, মাটির কাছাকাছি থেকে মানুষের কথা শুনে তৈরি করা এমন একটা পরিষ্কার ব্লুপ্রিন্ট কি সত্যিই এই ভাঙা বিশ্বাসটাকে আবার জোড়া লাগাতে পারবে? এই যে একটা বিভক্ত জনাদেশ, তাকে কি ভবিষ্যতের একটা নতুন স্বপ্নের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে? উত্তরটা সময়ের হাতেই তোলা থাক। যদি আপনি একজন জনকেন্দ্রিক নেতা হতে চান এবং আপনার নির্বাচনী এলাকার উন্নয়ন করতে চান, তাহলে blueprintstrategy.ai এর সাথে যোগাযোগ করুন। mgr@blueprintstrategies.ai এই ইমেল আইডিতে, অথবা ফোন করুন 080-4204-1602 নম্বরে। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।